স্টার্টআপের জন্য আইসিটি বিভাগের তহবিল থেকে মিলবে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা, জানালেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। বানের পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালীতে বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট। কক্সবাজারের ত্রাণ সরবরাহের ব্যস্ততা। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে সাবেক আওয়ামী নেতার এনা পরিবহন। চাঁদাবাজির অভিযোগে ১৭৯টি বাস জব্দের নির্দেশ থাকলেও পুলিশের কবজায় মাত্র ৫টি। আদালতে যাবে দুদক। ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীর অভিভাবক সবসময় ইরান, কড়া জবাব তেহরানের। পাল্টাপাল্টি হামলা। এবং হাই ভোল্টেজ সেমিতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স স্পেন। হাড্ডাহাড্ডা লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফাইনালে ওঠার লড়াইয়ে কাল রাতে মেসি কেইন দ্বৈরথ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। স্টার্টআপের জন্য আইসিটি বিভাগের তহবিল থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা ফান্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশীয় স্টার্টআপ আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ক্ষেত্রে যেসব নীতি সহায়তা প্রয়োজন সে ব্যাপারে কাজ করছে সরকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে একথা জানান প্রধানমন্ত্রী। প্রথমবার স্টার্টআপে ব্যর্থ কেউ যদি সক্ষম হয় তাহলে তাকে দ্বিতীয়বার ফান্ড দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে বলেও জানান সরকার প্রধান। এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ব্রেইন ড্রেন থেকে উত্তরণে যারা উদ্যোক্তা হতে চান তাদের সহযোগিতা দিয়ে দেশে রাখার চেষ্টা করছে সরকার। আইসিটি ডিপার্টমেন্ট থেকে যেটা এই যে ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি একটা বক্তব্য শুনেছেন যে ৫ কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন থাকে যাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আপনারা যখন বাইরে যাচ্ছেন পলিসির সাথে সাথে আমাদের ফরেন অফিস আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে, যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। চট্টগ্রাম অঞ্চলে বন্যার পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী থেকে পানি নামতে শুরু করলেও বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট। মাছের ঘের, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া হচ্ছে ত্রাণ। সাতকানিয়ার 18টি ইউনিয়ন বন্যার কবলে। বান্দরবানে পানি নামায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। হবিগঞ্জে খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত 35টি গ্রাম। লালমনিরহাটে তিস্তার পানি বেড়েছে। নীলফামারীতে পানিবন্দী 10,000 মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেসব ইউনিয়নগুলো আমাদের নদী পার্বতী বা খালের পাড়ে আছে, যখন পানির তীব্র স্রোত ছিল এখানে অনেক ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, মানে ক্ষতি বলা যাবে নিশ্চিহ্নই হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি মিনিমাম 30 থেকে 35,000 ঘরবাড়ি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা সার্বক্ষণিক স্থানীয়দের সাথে যোগাযোগ রাখছি, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পাশে আছে। 7 দিনের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানান, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। বুলবুল রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। ত্রাণের অপেক্ষায় কক্সবাজারের বানভাসী মানুষ। মঙ্গলবার সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বন্যা কবলিতরা। সকাল 10টায় সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বিতরণ করেন ত্রাণ। সহায়তা পেয়ে সন্তুষ্ট বন্যা দুর্গতরা। প্রায় 1 সপ্তাহ মতো ছিল পানি এখানে, আমরা এখন প্রাণ পাই আমরা খুশি হয়েছি। পানি দিন 3-4 দিন মতো। এর আগে ত্রাণ পেয়েছেন? এর আগে 2-1 জন দিছিল আর কি। ডাল হয়েছে না, পরে হয়েছে। এখন দিল না কেন আমরা জানি না। ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগ করেছেন কেউ কেউ। লাইনে দাঁড়িয়েও ত্রাণ না পেয়ে হতাশ অনেকে। তবে যারা ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে গেছেন তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
না তালিকা করে দেয় না এখনো, টোকেন দেয় নাই, যারা দিছে তাদেরকে দিছে আর কি। দিবে বলছে তো, আমাদের দাঁড়াইছে, এখন দেখছে না, অনেকক্ষণ দাঁড়াইছি। তো আমাদেরকে যদি না দিলে আমরা তো 3 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়াই থাকতে হতো না। আশা দিছে আমাদেরকে দিবে বলে, যারা টোকেন পাইছে টোকেনের পরে আমাদেরকে দিবে বলছিল, তো এখন তো দেয় নাই। পরে প্রতিমন্ত্রী বলেন, আগামী 7 দিনের মধ্যে কক্সবাজার জেলায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে, সে কথাটাই আমরা কালকে বলেছি যে আপনাদের কাছে প্রাথমিক তথ্য আছে, আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন রেডি করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু ও মৎস্য খাত। প্রতিমন্ত্রী বলেন, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। সরকার পুনর্বাসনে কতটুকু গুরুত্ব দিচ্ছে, আজকে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে, এবং যেহেতু এই দুর্যোগ পরিস্থিতিতে সমন্বয় এবং তদারকির দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি এই কক্সবাজার থেকেই আমি জুম লিঙ্কে সেই সভায় সংযুক্ত হব। এখন থেকেই সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে, যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করতে পারি। পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ত্রাণের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকেই ত্রাণ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। তারা বলছেন, তারা গত 1 সপ্তাহ ধরে পানিবন্দী ছিলেন, আজকে ত্রাণের আশায় এসেছিলেন, কারণ একজন মন্ত্রী এসেছিলেন তাদেরকে ত্রাণ বিতরণ করার জন্য। আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, মন্ত্রী যেটি জানিয়েছেন যে তালিকা ধরে ধরে যারা ত্রাণ পাচ্ছেন না তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। তবে ভুক্তভোগী যারা রয়েছেন, বিশেষ করে বন্যা দুর্গত, তারা বলছেন কাউকে টোকেন দেওয়া হয়েছে, কাউকে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। যাদেরকে টোকেন দেওয়া হচ্ছে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারে আছেন সহকর্মী বুলবুল রেজা, চট্টগ্রামের বাঁশখালীতে আছেন শফিকুল আলম এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। শুরুতে যাচ্ছি বুলবুলের কাছে। বুলবুল, বন্যায় কক্সবাজার জেলার 5টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হচ্ছে পেকুয়া, চকরিয়া, মাতামুহুরী, রামু এবং কক্সবাজার সদর উপজেলা। এর মধ্যে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার সদর উপজেলা। এরই মধ্যে গতকাল এবং তার আগের দিন বিকেল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, এই সদর উপজেলায় যেখানে পানি উঠেছিল সেই পানি কিন্তু এরই মধ্যে নেমে গেছে। এর বাইরেও রামু এবং মাতামুহুরীতে পানি নামতে শুরু করেছে, সেখানেও প্রায় 80% পানি নেমে গেছে। বাকি 2টি উপজেলা অর্থাৎ পেকুয়া এবং চকরিয়া, এই 2টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি নিম্নাঞ্চল হচ্ছে পেকুয়া উপজেলা, পানি নামতে সময় লাগবে। এবং চকরিয়া উপজেলাও কিন্তু রাস্তাঘাট যেখানে পানি উঠেছিল অলিগলিতে সেখান থেকে নেমে গেছে। স্কুল কলেজের কিছু মাঠ রয়েছে, ইউনিয়ন পরিষদের মাঠ রয়েছে, ফসলি জমি রয়েছে, সেখানে পানি রয়েছে। এই পানি নামতেও আরও হয়তো 2-3 দিন সময় লাগতে পারে। আজকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এসেছিলেন পরিদর্শন করতে কক্সবাজার সদর উপজেলায়। তিনি ত্রাণ বিতরণ করেছেন, তিনি বেশ কিছু অগ্রাধিকারের কথা বলেছেন। সবচেয়ে প্রথম অগ্রাধিকার এই মুহূর্তে সেটি হচ্ছে বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম। এর বাইরে যারা এখন পর্যন্ত ত্রাণ পাননি তাদেরকে ত্রাণের আওতায় নিয়ে আসা, দুর্গম এলাকা বা প্রত্যন্ত এলাকা যেগুলো রয়েছে সেখানে যেন সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ হয় সেই বিষয়গুলো তিনি তদারকি করছেন। সমন্বিতভাবে অর্থাৎ বিভিন্ন বাহিনী, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে পুলিশ, বিজিবি, অন্যান্য বাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সমন্বিতভাবে যেন ত্রাণ কার্যক্রম হয় সেটি তিনি তদারকি করছেন। কিছুক্ষণ পর তিনি চকরিয়া এবং পেকুয়া যে উপজেলা দুটি রয়েছেন সেখানে পরিদর্শনে যাবেন, সেখানে তিনি ত্রাণ বিতরণ করবেন। আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামে রয়েছেন শফিকুল আলম, আমরা শফিকের কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। বাঁশখালী এবং সাতকানিয়ার প্রায় 80 থেকে 85% এলাকা ডুবে গেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ত্রাণ। আমরা দেখছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা গতকাল দেখি সংসদ সদস্য জসিমউদ্দিনের পক্ষ থেকে এবং সাতকানিয়া সংসদ সদস্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখছি ঢাকার রায়ের বাগ সিদ্দিক মার্ক বাজার থেকে একটি দল এসেছে। তারা কিন্তু স্কাই ফ্যাশন নামে একটি দল, তারা এসেছে একটি রিস্কি ফ্যাশন। তারা কিন্তু এই বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কিন্তু
কিন্তু সেই ত্রাণগুলো বিতরণ করছেন এবং আমরা বেশ কয়েকটি এলাকায় যেখানে আসলে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে যেখানে মানুষের দরিদ্র মানুষের সংখ্যা বেশি সেখানে কিন্তু সেই পণ্যগুলো দেওয়া হচ্ছে। এখানে প্রায় 8 থেকে 9 ধরনের যে বিভিন্ন পণ্য তারা বলছেন একটি পরিবার অন্ততপক্ষে 4 থেকে 5 দিনের বেশি এই পণ্যগুলো দান করতে। আমরা একটু পানি দেখানোর চেষ্টা করি। আসলে এখানে বিভিন্ন জায়গায় যে পানিগুলো রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এবং যে ভ্যানের মধ্যে এখনো কিন্তু বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে সেটাও আমরা দেখানোর চেষ্টা। আরেকটু দেখাই যে বন্যা কবলিত যে মানুষগুলো রয়েছে যারা আসলে ত্রাণের জন্য এসেছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যারা যে ত্রাণগুলো নিয়ে যাচ্ছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখন এই এলাকায় বলা হচ্ছে প্রায় 80% এলাকা ডুবে গেছে, তাদের একমাত্র ভরসা হচ্ছে এই ত্রাণ। সেই জন্য কিন্তু আমরা যেটি বলছি ঢাকা রায়েরবাগ সিদ্দিক বাজার থেকে যে টিমটি এসেছে রিস্কি ফ্যাশন তাদেরকে অভিনন্দন জানিয়েছে সবাই, কারণ তারা যে পণ্যগুলো নিয়ে এসেছে তারা বনবাসী মানুষ এই থেকে উপকৃত হবে এবং তারা এই মুহূর্তে বিভিন্ন যে ত্রাণের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করছেন। সবকিছু মিলিয়ে আসলে যেটি বলা যায় এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ত্রাণ। সেই জন্য কিন্তু ঢাকা, রাজশাহী, সিলেট সহ ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন এবং মানুষের জন্য আর ভিতরে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ত্রাণের জন্য হাহাকার রয়েছে, কারণ সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, নৌকা একমাত্র ভরসা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। টানা বর্ষণ ও পাহাড়ি ডলে হবিগঞ্জের 35টি গ্রাম প্লাবিত হয়েছিল এবং আমরা দেখেছি যে আবহাওয়ার পরিবর্তনের কারণে এবং বৃষ্টি কমার ফলে হবিগঞ্জের যে প্লাবিত এলাকাগুলো থেকে পানি অনেকটা নেমেছে, কিন্তু হবিগঞ্জের যে বন্যা কবলিত এলাকার মানুষ তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগ এখনও চরম আকারে রয়েছে। আমরা আজকে সকাল থেকে ছিলাম এখানে হবিগঞ্জের সদর উপজেলার কালীগঞ্জ এলাকায়। এখানে আমরা দেখেছি যে যেসব এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এইসব এলাকায় এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি তেমন কোনো ত্রাণ সহযোগিতা এখনও তারা পাননি এবং তারা অনেকেই অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন বলে তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে হবিগঞ্জের যে কালীগঞ্জে যে বাঁধটি ভেঙেছিল এই বাঁধটি অলরেডি মেরামতের কাজ গতকাল থেকে শুরু হয়েছে। তবে হবিগঞ্জের জেলা প্রশাসন জানিয়েছে যে পরিমাণে ত্রাণ তারা পেয়েছেন তারা এই প্রত্যেকটি গ্রামে ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন। তবে আসলে যে পরিমাণে জেলা প্রশাসনের কাছে যে পরিমাণে ত্রাণ এসেছে এই ত্রাণ আসলে পর্যাপ্ত নয়, যে কারণে পর্যাপ্ত ত্রাণ না থাকার কারণে হবিগঞ্জের যে পানিবন্দী মানুষ তারা অনেক বড় ধরনের বিপাকে পড়েছেন এবং চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তো এই ছিল আজকে হবিগঞ্জে বন্যার্ত মানুষের সর্বশেষ খবর। কক্সবাজার, চট্টগ্রাম, হবিগঞ্জ থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। অনেকের মতে এই ম্যাচের বিজয়ী দলের হাতেই উঠতে পারে শিরোপা। টুর্নামেন্টে ফরাসিরা অপ্রতিরোধ্য গতিতে ছুটলেও তাদের আছে স্পেনে কাটা পড়ার রেকর্ড। অন্যদিকে ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে লা রোহার আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। আর্লিংটনের AT&T স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের প্রিভিউ। সেমিফাইনালেই ফাইনালের উত্তাপ। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ নিয়ে হাজির হচ্ছে ফ্রান্স ও স্পেন। যে গতিতে ছুটছে দিদিয়ের দেশমের দল, তাদের থামানোর মতো সামর্থ্য আছে শুধু স্পেনের। অন্যদিকে লুই দে লা ফুয়েন্তা বাহিনীও ম্যাচ বাই ম্যাচ ডেভেলপ করে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। একেবারে শিয়ানে শিয়ান টক্কর বলতে যা বোঝায় তাই নিয়ে হাজির হচ্ছে এই ম্যাচ। তারপরও যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে স্পেনের তুলনায় ফ্রান্স কিছুটা এগিয়েই থাকবে কিলিয়ান এমবাপের অতিমানবীয় পারফরমেন্সের জন্য। 8 গোল করা এই স্ট্রাইকার আছেন লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপের অল টাইম স্কোরার হওয়ার অপেক্ষায়। তবে ফ্রেঞ্চ টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চিন্তিত চুয়ামেনির চোট নিয়ে। গ্রোইন ইস্যু থাকায় কোয়ার্টার ফাইনালে মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়াও সালিবা, উপামেকানোকে নিয়েও আছে ছোটখাটো সংশয়। দেমবেলে, ওলিসে, ডেসেরে ডুয়েরা আছেন দুর্দান্ত ফর্মে। সব মিলিয়ে তৃতীয় দল হিসেবে টানা 3টি ফাইনালের অপেক্ষায় এখন ফ্রান্স। স্পেন বল দখলে রেখে প্রচন্ড চাপ তৈরি করতে পারে, তবে আমরাও বল নিয়ে খেলতে জানি, তাদের সমস্যায় ফেলতে পারি। প্রতিটা ম্যাচ আলাদা, প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা বদলাতে হয়। অতীত নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য একটাই, জয়। চুয়েমিনি আগের চেয়ে ভালো, সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত।
ফ্রান্সকে অপ্রতিরোধ্য ভাবা হলেও স্প্যানিশ দুর্গে তারা বড্ড অসহায়। 2024-এর ইউরো সেমিফাইনালে উঠতে থাকা ফরাসিদের হারিয়েই শিরোপার পথ সুগম করেছিল স্পেন। এছাড়াও গেল বছর নেশনস লিগে ফ্রান্সকে হারানোর সুখস্মৃতি আছে তাদের। আর এসব আত্মবিশ্বাস থেকেই হয়তো প্রতিপক্ষকে বড় হুমকি দিয়ে রেখেছেন লামিন ইয়ামাল। দুদলের আক্রমণ ভাগে তারকার ছড়াছড়ি থাকলেও ম্যাচের আধিপত্য নিয়ন্ত্রিত হতে পারে মিডফিল্ড কেন্দ্র করে। সেক্ষেত্রে রদ্রির মতো ফুটবলার থাকায় কিছুটা বাড়তি সুবিধা পাবে স্পেন। ইনজুরি মুক্ত হয়ে ফিরেছেন নিকো উইলিয়ামস, পাশাপাশি ওলমো, পেদ্রি, ইয়ামালে ভর করে 2010-এর পর আবারও ফাইনালের অপেক্ষায় লা রোহা। ফেভারিট তকমা কেবল চাপ বাড়ায়। ফ্রান্সকে নিয়ে অনেক বিশ্লেষণ করেছে, তাদের বিশ্বমানের ফুটবলার আছে, আমাদেরও আছে। গোল করা আমার লক্ষ্য নয়, তবে এমন বড় ম্যাচে গোল করা বিশেষ কিছু। আমি চাই ইয়ামাল চাপ মুক্ত থেকে খেলাটা উপভোগ করুক। এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানও ফরাসিদের চেয়ে এগিয়ে স্পেন। দুদলের 38 দেখায় ফ্রান্সের 13 জয়ের বিপরীতে স্পেনের জয় 18টি, বাকি 7টি ম্যাচ হয়েছে ড্র। এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আদালতের জব্দের নির্দেশের 1 বছর পরও সড়কে বহাল তবিয়তে চলছে খন্দকার এনায়েতুল্লাহর এনা পরিবহন। 179টি বাস জব্দ করে বিআরটিসির জিম্মায় দেওয়ার নির্দেশ থাকলেও পুলিশ জব্দ করতে পেরেছে মাত্র 5টি বাস। দুদক বলছে, নির্দেশ বাস্তবায়নে পুলিশকে আরও তাগিদ দিতে আদালতের দ্বারস্থ হবেন তারা। খলিলুর রহমানের ক্যামেরায় তাসলিম তৌহিদের প্রতিবেদন। সড়ক দাপিয়ে বেড়ানো এনা পরিবহন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর পরিবহন। এই নেতার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। চাঁদাবাজির প্রাথমিক সত্যতা মেলায় গত বছরের মে মাসে এনা পরিবহনের 179টি বাস জব্দের নির্দেশ দেন আদালত। আদেশে বলা হয়, পুলিশ বাসগুলো জব্দ করার পর বিআরটিসিকে বুঝিয়ে দিবে, আর বিআরটিসি তা পরিচালনা করবে। এনা পরিবহনের 179টি বাস জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার নির্দেশ দেন আদালত। কিন্তু 1 বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও জব্দ করা যায়নি, বরং বহাল তবিয়তে ব্যবসা করছে এনা কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে, আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধা কোথায়? এনা পরিবহনের ডিপোতে গিয়ে দেখা যায়, জব্দের তালিকায় থাকা বাসগুলো দিয়েই চলছে দূরপাল্লার ব্যবসা। তবে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ থাকলেও খুলনা, বরিশাল, পটুয়াখালী ও কক্সবাজার রুটে বাসগুলো নিয়মিত চলছে। চালক ও শ্রমিকরা বলছেন, জব্দের আদেশের পর থেকে তাদের নানা ধরনের প্রশাসনিক ঝামেলায় পড়তে হচ্ছে। রানিংয়ে 2-4টা টিকিট বিক্রি করছে, এইটা দিয়ে আমাদের কোম্পানির প্রচুর লস হচ্ছে। একটা গাড়ি, একটা ড্রাইভার, স্টাফ সহ, সুপারভাইজার সহ দেখা গেলো একটা টিপ মাইরা হেরিয়া যে কয়টা বেতন বা পরের দিন আবার বসে থাকে। গাড়ির যারা মালিক তাদের তো কিছু না ভাই, আমরা তো শ্রমিক, কিন্তু আমাদের তো পেটে লাথি মারা হচ্ছে। অবশ্য এনা পরিবহনের কর্মকর্তাদের দাবি, মালিক সমিতির দুর্নীতির সাথে এই পরিবহন ব্যবসার কোনো সম্পর্ক নেই। বিআরটিসিকে গাড়ি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট করার কথাও জানান তারা। এই গাড়িগুলি লোন নিয়ে ক্রয় করা, পুলিশ যদি কন্টিনিউয়াসলি আমাদের গাড়ি এগুলা আটক করে, সেই ক্ষেত্রে ব্যাংকের লোন পরিশোধ করা কোম্পানির জন্য জটিল হয়ে পড়বে। আদালতের নির্দেশনা অনুযায়ী বাসগুলো জব্দের মূল দায়িত্ব পুলিশের, কিন্তু ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে, তালিকায় থাকা সিংহভাগ বাসেরই কোনো হদিস মিলছে না। বেশিরভাগ বাসই এখন ঢাকার বাইরে চালানো হচ্ছে। নির্দিষ্ট সময়কালের মধ্যে এই বাসগুলো আর মহানগরীতে থাকে না, এরা দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। আর ওই বাস থামিয়ে ওর ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার তো আছে, তাই না? ওটাকে পরীক্ষা করা তাৎক্ষণিকভাবে সবসময়ের জন্য কিন্তু আমাদের জন্য আসলে হয়ে ওঠে না। তবে আমরা একটা বিষয় নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা ইতিমধ্যে 5টা বাসকে আটক করেছি এবং আমাদের পরবর্তী যে তৎপরতা এটা আমাদের অব্যাহত আছে। দুদকের আইনজীবী বলছেন, বাসগুলো জব্দে গতি আনতে আবারও আদালতে দ্বারস্থ হবেন তারা। তো অনেকদিন সময় চলে গেছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। রিসেন্টলি আমরা একটা কমিশনের পক্ষ থেকে মাননীয় মহানগর দায়রা আদালতে আমরা একটা দরখাস্ত দাখিল করব, পুলিশকে যেন পুনরায় রিমাইন্ডার দেওয়া হয়। খন্দকার ইনায়েতুল্লাহকে অনৈতিক সুবিধা দিতে বাস জব্দে গাফিলতির অভিযোগ তুলে গত নভেম্বরে দুদকে স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে।
যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। এই জন্য আমি এই কথাটা বলছি, কারণ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন, এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। কারণ আমি একটি কথা বলেছি, ওই দিন আমি গিয়েছিলাম চিনমৈত্রীতে, একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। আমরা ছোটবেলায় সায়েন্স ফেয়ার বলতে যা বুঝেছি অনেকটা ওরকম, বিভিন্ন বাচ্চারা, স্কুলের বাচ্চারা বিভিন্ন সারা দেশ থেকে এসছে, তারা ওখানে বিভিন্ন রকম তাদের প্রজেক্ট তারা নিয়ে এসেছে। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। প্রাইমারি স্কুলের বাচ্চা ক্লাস 2, 3 থেকে 5 পর্যন্ত বিভিন্ন স্পোর্টসে, ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। এই দুটো ইভেন্ট, বিশেষ করে এই দুটো ইভেন্ট দেখার পরে আমি অ্যাকচুয়ালি, যেহেতু আমি রাজনীতি করি, মাঝে মাঝে হয়তো হতাশ হয়ে যেতাম, বা মাঝে মাঝে এখনো মাঝে মাঝে কিছুটা অনেক ক্ষেত্রে বেশি হতাশ লাগে। কিন্তু এই বাচ্চাগুলোকে দেখার পরে নিজেকে খুব কনফিডেন্ট মনে হয়েছে। এই জন্য কনফিডেন্ট মনে হয়েছে। আর আজকে যখন আপনাদের কতগুলো কাজ দেখলাম, আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলাম, তখন নিজের কনফিডেন্সটা আজকে আরো বেড়ে গিয়েছে। কারণ দেখুন, যেহেতু রাজনীতি করি, একটা তো আমার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। রাজনীতি আছে, দলের পরিকল্পনা আছে, সবকিছু আছে, কাজ আছে। কিন্তু যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরকে দেশকে নিয়ে আমরা চিন্তা করি, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি। আজকে যখন আপনাদেরকে দেখলাম, এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই যে দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সাফল্য কামনা করে, আপনারা যারা যারা এগিয়ে আসছেন প্রত্যেকের সাফল্য কামনা করে, আবারও আমি বলছি, আমরা আছি আপনাদের সাথে। কতটুকু পারবো জানি না, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এবার 16টি ব্যাংকে প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে 2,05,000 কোটি টাকা, যা ডিসেম্বর প্রান্তিকের তুলনায় 7,500 কোটি টাকা বেশি। আর্থিক খাতের এমন পরিস্থিতি আন্তর্জাতিক রেটিং ও যে কোনো দেন দরবারের বড় উদ্বেগ হিসেবে দেখছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি ইচ্ছাকৃত খেলাপি ঋণকে বারবার পুনঃতফসিল বা খারাপ ঋণের সুযোগ না দিয়ে অপরাধ হিসেবে তালিকাভুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। সালিয়া সুলতানার রিপোর্ট। প্রভিশন ঘাটতি অর্থাৎ সম্ভাব্য খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলো পর্যাপ্ত সংরক্ষণ রাখতে ব্যর্থ হলে ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণের সক্ষমতা কমে যায়, মূলধনের উপর চাপ বাড়ে এবং মুনাফা হ্রাস দেখা দেয়। গত ডিসেম্বরে এই প্রভিশন ঘাটতি 18টি ব্যাংকের ছিল 1,98,260 কোটি টাকা। 3 মাস পর 16টি ব্যাংকের মোট প্রভিশন ঘাটতি 2,05,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, যা প্রায় 7,500 কোটি টাকা বেশি। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি আমানতকারীদের আস্থা দুর্বল করা, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ানো এবং পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক রেটিংয়েও প্রভাব ফেলে। ব্যাংকগুলোর যখন আমরা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হিসাব করি, খেলাপি ঋণের হার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে অনেক বেশি খারাপ,
স্বাভাবিকভাবে প্রভিশনের ঘাটতির পরিমাণে অনেক বেশি, যার ফলে আমাদের কান্ট্রি রেটিংয়ের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে আমরা কস্ট অফ ক্রেডিট, আমরা যে বৈদেশিক সাহায্য বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যয় অধিক বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ দ্রুত আদায়, সুশাসন নিশ্চিত, ঝুঁকিভিত্তিক ঋণ ব্যবস্থাপনা জোরদার ও প্রয়োজনে মূলধন পুনঃসংস্থানে প্রভিশন ঘাটতি কমানোর একমাত্র উপায়। এই পরিমাণ প্রভিশনের জায়গাটা তৈরি হলো কোত্থেকে? ডিফল্ট থেকে। আর ডিফল্টের ব্যাপারটা, এটা ইউ আর রাইট, আমরা ডিফল্টটাকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখি। তো এইটার যে পরিমাণ ক্রেডিটকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখতে পারবেন, তার থেকে বেশি যেটা উইলফুল, সেটাকে আমরা বরং অপারেশনাল রিস্কের ক্যাটাগরিতে রাখা উচিত বলে আমি মনে করি। অপারেশনাল রিস্কের কোন ক্যাটাগরি? এটা কিন্তু ক্রাইম, ফ্রড ক্যাটাগরিতে, ক্রাইমের ক্যাটাগরিতে। ঘাটতিতে থাকা 14টি ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এর মধ্যে সরকারি 4টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,02,000 কোটি টাকা এবং বেসরকারি 10টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,03,000 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। স্কুলের অভাবে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের খারজানির চরের বাসিন্দারা। চরের শতাধিক পরিবারের শিশুরা জন্ম থেকেই বড় হচ্ছে নিরক্ষরতার অন্ধকারে। সম্প্রতি বিষয়টি নজরে আসে শিশু সুরক্ষা কার্যক্রমের সদস্যদের। সেখানে একটি অস্থায়ী তাঁবু টাঙিয়ে বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রমত্তা ব্রহ্মপুত্রের বুক চিরে জেগে থাকা এক বিচ্ছিন্ন জনপদ গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার খারজানির চর, যেখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে 2 যুগেরও বেশি সময় ধরে বাস করছে শতাধিক পরিবার। নদী দিয়ে বিচ্ছিন্ন এই চরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আর এই ভৌগোলিক দূরত্বের কারণে চরের শিশুদের জন্য গড়ে ওঠেনি প্রাথমিক শিক্ষার ন্যূনতম কোনো ব্যবস্থা। এতে বছরের পর বছর এখানে তৈরি হচ্ছে এক নিরক্ষর প্রজন্ম। এই এলাকায় কোনো স্কুল নাই, সেজন্য বাচ্চারা লেখাপড়া করতে পারে না। সম্প্রতি বিষয়টি নজরে আসে সমাজসেবা অধিদপ্তরের ইউনিসেফের শিশু সুরক্ষা কার্যক্রমের জেলা সদস্যদের। স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় চরে অস্থায়ী তাঁবু টাঙিয়ে বিভিন্ন বয়সী শিশুদের বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। স্কুল নাই বিদায় এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। আমরা এই জন্য উদ্যোগ নিছি যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে। এদিকে বিষয়টি অবগত ছিলেন না জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি সেখানে সরেজমিন পরিদর্শন করে এই আমাদের সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানির চরে বর্তমানে প্রাথমিক শিক্ষার উপযোগী শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। প্রশ্নের মান ঠিক করা, জলাবদ্ধতায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নের মান ঠিক করা, জলাবদ্ধতায় পরীক্ষা নেয়ার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে, তবে ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। সোমবার রাতে চকবাজার থানায় ডেভিড ইমনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা 10 থেকে 15 জনের বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান মিনহাজ। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার দুপুরে নগরীর এক্সেস সড়কে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান digital.net-এর প্রধান কার্যালয়ে প্রায় 40 জন মুখোশধারী ব্যাপক ভাঙচুর ও 35 লাখ টাকা লুট করে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। আজ থেকে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে যুদ্ধ আবার শুরু হয়েছে বলে কংগ্রেসে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে তেহরানও। এরই মধ্যে ইরানের বিভিন্ন স্থানে নতুন হামলার তথ্য মিলেছে। পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি জাহাজে হামলায় এক ভারতীয় নিহতের খবর পাওয়া গেছে। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। জিনাতা রাজস্ব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।